উচ্চ মাধ্যমিক তথা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কিংবা পরীক্ষার্থীরা, দেখো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য রাষ্ট্রবিজ্ঞান, দেখো আমি এর আগে বলেছিলাম তোমাদের আজকে, হ্যাঁ আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের সম্মুখে, দেখো এই রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারের সাজেশন উত্তর এবং তোমরা কিভাবে পিডিএফ পাবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমেই বলবো। তবে একটা কথা বলে দিই, তোমাদের ইম্পর্টেন্ট যেই কোয়েশ্চেনগুলো রয়েছে, 100টি তোমাদের কোয়েশ্চেন নিয়েছি ইউনিট 1 থেকে। এই 100টি কোয়েশ্চেন ইউনিট 1 থেকে যেটি নিয়েছি সেটি কিন্তু পার্ট 1। এখান থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টার, দেখো 2026 কিংবা 27 সেশনে, ঠিক আছে? তো মাথায় রাখবে রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টার, দেখো ইউনিট 1 আর পার্ট 1 কোয়েশ্চেন থাকছে কিন্তু তোমাদের 100টি কোয়েশ্চেন। যাদের ধৈর্য রয়েছে এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই সাজেশন, এই উত্তরগুলো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা জুড়ে থাকো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই জানো তোমাদের থাকবে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সকল প্রশ্ন আবশ্যিক, ঠিক আছে, কোনো অর থাকবে না। পরীক্ষার সময় তোমাদের থার্ড সেমিস্টারের টোটাল থাকবে কিন্তু এমসিকিউ। এর আগে কিন্তু আমি সিলেবাস সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর ওই সিলেবাস এখনো তোমরা যারা দেখোনি, তোমরা মানে প্লে লিস্টে যাও, ভিডিওর প্লে লিস্টে গেলে তোমরা কিন্তু দেখতে পারবে সেই ভিডিও। তো চলো, আমাদের প্রথমে রয়েছে পার্ট 1। আজকে পার্ট 1 এর প্রথম কোয়েশ্চেন রয়েছে ঠান্ডা লড়াই। এই ঠান্ডা লড়াই লড়াই বা কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করে? দেখো এখানে রয়েছে উইনস্টন, দেখো চার্চিল রয়েছে, বার্নার্ড বারুস রয়েছে, তা হ্যারি ট্রুম্যান রয়েছে, ঘতে রয়েছে জোসেফ স্ট্যালিন। উত্তর কিন্তু হবে দেখো বার্নার্ড বারুস, অর্থাৎ হয় ইজ দ্য কারেক্ট আনসার। খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপর রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ফাল্টন বক্তৃতা। এই ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন? আমি একবার উত্তরগুলো বলে দিচ্ছি, অপশনগুলো কিন্তু বলবো না। দেখো উত্তর কিন্তু হবে চার্চিল, অর্থাৎ 1946 সালে চার্চিল কিন্তু দেখো ফাল্টন বক্তৃতা দিয়েছে। তো এখানে কিন্তু আমি কোশ্চেনের উত্তরগুলো দিয়েছি এবং দেখো সঙ্গে কিন্তু 1946 সালে 1946 যে বলেছি সেটি কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এরপরে রয়েছে দেখো ট্রুম্যান। এই ট্রুম্যান নীতি ঘোষিত হয়েছিল কত সালে? 1947 সালে, আমাদের ভারত বাংলাদেশ মানে ভারত পাকিস্তান যখন স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতা অর্জন করেছে, ঠিক আছে? তো এরপরে রয়েছে তোমাদের দেখো চারে রয়েছে মার্শাল পরিকল্পনা কার্যকর হয়েছিল কত সালে? এরপর দেখো এখানে কিন্তু 1948 সালে। তবে একটা কথা বলে দিচ্ছি, দেখো এরপরে ধীরে 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 কিন্তু মানে কোয়েশ্চেনগুলো কিন্তু একটু টাফ হবে, মানে মাঝারি থেকে মানে মডারেট থেকে একদম হাই কোয়ালিটি কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে একদম 100 নম্বর পর্যন্ত তোমরা একটু ধৈর্য সহকারে তোমরা এই ভিডিও দেখো, শোনো, দেখবে তোমাদের সেকেন্ড বার তোমাদের দেখার দরকার নেই, একবারে দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, তোমাদের পড়ারও কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার দেখবে। আর এরপরে যখন সেকেন্ড দেখবে, দেখবে সেকেন্ড বারে তোমাদের কিন্তু 100টি কোশ্চেনের মধ্যে তোমরা 90টি কোশ্চেন তোমরা নিজেরাই পারবে। চলো আর কথা নয়, ন্যাটো। দেখো এই ন্যাটো গঠিত হয়েছিল কার নেতৃত্বে? দেখো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, উত্তর আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 1949 সালে কিন্তু এই ন্যাটো গঠিত হয়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 6 নম্বরে কোয়েশ্চেন, ওয়ার্স চুক্তি, দেখো আহ উম কবে স্বাক্ষরিত হয়? দেখো এই ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু 1955 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের সাথে রয়েছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। এই ক্ষেপণাস্ত্র যে সংকট দেখা দিয়েছিল সেটি কিন্তু 1962 সালে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আটে রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের ন্যাম। দেখো এই যে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দেখো উত্তর কিন্তু হবে বেলগ্রেডে, 1961 সালে বেলগ্রেড, ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 9 নম্বরে কোয়েশ্চেন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা কে ছিলেন? জওহরলাল নেহেরু। খ ইজ দ্য কারেক্ট আনসার, জওহরলাল নেহেরু। এরপরে রয়েছে দেখো গ নম্বরে প্রেস্তরিকা আর রয়েছে গ্লাসনস্ত। দেখো এই গ্লাসনস্ত নীতির প্রবর্তন করেন কে? দেখো মিখাইল গর্বাচেভ, অর্থাৎ উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার, মিখাইল গর্বাচেভ, অর্থাৎ খ কারেক্ট। এরপরে হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন, ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক অবসান ঘটে কত সালে? দেখো 1991 সালে, 1991 সালে। এই সময় কিন্তু আমরা জানি সোভিয়েত ইউনিয়ন কিন্তু পতন হয়, সোভিয়েত ইউনিয়ন কিন্তু সংকটে পড়ে 1991 সালে।
মানে গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12তে রয়েছে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্থপতি কে। দেখো পররাষ্ট্রনীতির স্থপতি কিন্তু জওহরলাল নেহরু, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলা হয়েছে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো কত সালে? 1954 সালে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, ভারতের পরমাণু নীতির মূল ভিত্তি কি ছিল? দেখো ভারতের পরমাণু নীতির মূল ভিত্তি ছিল নো ফার্স্ট ইউজ, অর্থাৎ অর্থাৎ ভারত কিন্তু পরমাণু যে বোম তৈরি করেছিল, সেই পরমাণু দেখো ভারত কিন্তু প্রথমে নিক্ষেপ করবে না বা ব্যবহার করবে না। তো নো ফার্স্ট ইউজ এটি ছিল ভারতের পরমাণু নীতির মূল ভিত্তি, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15, সার্ক। সার্ক এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তোমরা জানো সার্ক সম্বন্ধে, সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো এটি হবে দেখো ঢাকায়। এর উত্তর কিন্তু হবে ঢাকা। এই ঢাকায় কিন্তু প্রথম সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। কিন্তু কিন্তু এর হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে কিন্তু হেডকোয়ার্টার, এটা কিন্তু মাথায় রাখবে। সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যে কোনো দেশে হতে পারে প্রথম সম্মেলন, কিন্তু হেডকোয়ার্টার কিন্তু ছিল কাঠমান্ডুতে, আর সম্মেলন কিন্তু ঢাকা। এরপরে রয়েছে 16তে রয়েছে ভারতের লুক ইস্ট। এই লুক ইস্ট নীতির প্রবর্তন করেন কে? দেখো নরসিংহ রাও। ঠিক আছে, এই নরসিংহ রাও কিন্তু লুক ইস্ট নীতির প্রবর্তন করেন। এরপরে 17তে রয়েছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? দেখো 1945 সালের 24শে অক্টোবর কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। এরপর আমরা দেখে নিচ্ছি 18 নম্বর কোয়েশ্চেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোয়েশ্চেন। দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কিন্তু 5, আর অস্থায়ী কিন্তু রয়েছে 10, টোটাল কিন্তু হবে 15। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতেই হবে। রাষ্ট্রবিজ্ঞান যারা নিয়েছো বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছো, বা তোমরা যারা 12 ক্লাসে যারা সাবজেক্ট নিয়েছো, তোমাদের কিন্তু এটি অবশ্যই জানা দরকার। স্থায়ী হলে কিন্তু 5, আর অস্থায়ী হলে কিন্তু তোমাদের হবে, অস্থায়ী হলে কিন্তু 10, টোটাল হবে কিন্তু 15। এরপরে রয়েছে দেখো তোমাদের আর দেশগুলো কিন্তু জেনে নেবে। দেখো দেশগুলো আমেরিকা, ব্রিটেন মানে ইউকে, আর রয়েছে ফ্রান্স, মানে ইউএসএ রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, সেকেন্ড ব্রিটেন, ফ্রান্স রয়েছে, রাশিয়া রয়েছে, আর চায়না রয়েছে। ওকে, জওহরলাল নেহরুর জন্য কিন্তু এই যে স্থায়ী সদস্য, নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য, জওহরলাল নেহরুর জন্য কিন্তু এই স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ভারত হতে পারেনি। তাহলে কিন্তু ভারত কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা থাকতো, মানে দেশ হতে পারতো। এরপরে হচ্ছে জাতিপুঞ্জের সনদ মানে চার্টার অ্যাক্ট, ধারা আছে কটি? দেখো 111টি। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো নেদারল্যান্ডের হেগ শহরে, নেদারল্যান্ডের হেগে কিন্তু দেখো রয়েছে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর, হেডকোয়ার্টার। এরপরে রয়েছে সার্কের সদর দপ্তর কোথায়? একটু আগে বলেছিলাম নেপালের কাঠমান্ডুতে। এরপরে রয়েছে 22-এ বলা হয়েছে কত সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? 1972 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু মাথায় রাখবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা, একটু আগেই বললাম সদস্য সংখ্যা হবে 15, একটু আগে আলোচনা করলাম। এরপরে রয়েছে 24-এ পলিটিক্স অ্যামং নেশন। এই পলিটিক্স অ্যামং নেশন বইটি কার লেখা? দেখো উত্তর কিন্তু হবে হ্যান্স জে মর্গানথাউয়ের লেখা। খুবই খুবই বিখ্যাত একটি বই কিন্তু, বিখ্যাত বই কিন্তু এই বইটি, পলিটিক্স অ্যামং নেশনস। এরপরে রয়েছে দেখো তোমাদের 25-এ বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন শব্দটি প্রথম কে ব্যবহার করে? খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো উত্তর কিন্তু হবে থিওডোর লেভিট। এই থিওডোর লেভিট কিন্তু দেখো এই গ্লোবালাইজেশন শব্দটি ব্যবহার করে। বর্তমানে কিন্তু এই গ্লোবালাইজেশন শব্দটি খুবই প্রচলিত। এরপরে রয়েছে দেখো তোমাদের 26-এ দেখো দিব্য জীবন, দ্য লাইফ ডিভাইন বইটি লেখাকার? দেখো অরবিন্দের। দেখো শ্রী অরবিন্দের লেখা কিন্তু এই বইটি, বইটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? এখানে কিন্তু শেষ হওয়ার কথা বলেছে 1945 সালে। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 28-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব রাজনীতি ছিল কি? দেখো দ্বিমেরু কেন্দ্রিক। ঠিক আছে, দ্বিমেরু কেন্দ্রিক বলতে একদিকে রয়েছে ইউএসএ রয়েছে, ন্যাটো রয়েছে, অন্যদিকে রয়েছে দেখো ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া। এরপরে রয়েছে দেখো তোমাদের 29-এ দেখো মলোটভ। এই মলোটভ পরিকল্পনা বা প্ল্যান কোন দেশ গ্রহণ করেছিল? দেখো উত্তর কিন্তু হবে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, অর্থাৎ
খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 30-এ কবে উত্তর আটলান্টিক সামরিক জোট বা ন্যাটো গঠিত হয়? ন্যাটো কিন্তু একটি বিখ্যাত জোট, ঠিক আছে। তো এটি গঠিত হয় কিন্তু 1949 সালের 4 এপ্রিল, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। মনে রাখবে ভিবিআই বর্তমান যুগে এই ন্যাটো, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 31-এ কবে সোভিয়েত ইউনিয়নের পতন হয়? 1991 সালে, প্রথমেই কিন্তু বলেছিলাম 1991 সালে। এরপরে রয়েছে দেখো দেখো কম দেখো কমেকন, এই কমেকন কে গড়ে তুলেছিলেন? দেখো কমেকন গড়ে তুলেছেন কিন্তু সোভিয়েত ইউনিয়ন। দেখো দেখো দ্য কাউন্সিল, এই কমেকনের ফুল ফর্ম হলো দ্য কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। তো এই কমেকনের ফুল ফর্ম, আর এটা কিন্তু গড়ে তুলেছিল সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 33-এ কত সালে বার্লিন সম্মেলন অনুষ্ঠিত? তোমরা কিন্তু মাধ্যমিকে কিন্তু পড়েছিলে, ঠিক আছে। চিন্তা করে দেখো, দেখো 1955 সালে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো প্রেস্তোইকা, দেখো পেরেস্তোইকা, দেখো শব্দের অর্থ কি? পুনর্গঠন, ঠিক আছে। পুনর্নির্মাণ বা পুনর্গঠন, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো বার্লিন, এই বার্লিন প্রাচীর তৈরি করেছিল কবে? দেখো বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল কিন্তু 1961 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই যে তোমাদের পিডিএফ এর কথা বললাম, এই সম্পূর্ণ পিডিএফ তোমাদের যত চ্যাপ্টার সে মানে ইউনিট 1 থেকে একদম ইউনিট 6 পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোয়েশ্চেন, ঠিক আছে, তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস সেট ভিভিআই কোয়েশ্চেন, তোমাদের যেগুলো পরীক্ষা আসবে 100% আসবে তো আসবেই, সেই কোয়েশ্চেন পিডিএফ পেতে গেলে তোমাদের কিন্তু 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে হবে, তবে তোমাদের পেমেন্ট করতে হবে 9062386679। ওকে, তো দেখো নোটবুক করে নাও, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উইথ আনসার পিডিএফ থাকবে, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 36-এ রয়েছে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসেবে পরিচিত কে? দেখো এখানে রয়েছে নাসের, রয়েছে টিটো, রয়েছে জওহরলাল নেহরু রয়েছে, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ মানে উপরের সবগুলোই না, দেখো সবগুলোই কিন্তু হবে উত্তর। এরপরে রয়েছে মানে সবার ক্ষেত্রে কিন্তু উত্তর সঠিক। এরপরে রয়েছে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে? দেখো উত্তর কিন্তু হবে মাল্টা সম্মেলন, অর্থাৎ উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 38-এ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্মেলনের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? দেখো দ্বিমেরু দ্বিমেরু কেন্দ্রিক, ঠিক আছে, একটু আগেই বলেছিলাম দ্বিমেরু কেন্দ্রিক, কোল্ড ওয়ার যাকে বলা হয় দ্বিমেরু কেন্দ্রিকতা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 39-এ আমি বলে দিচ্ছি 1957 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহের সাফল্যের সঙ্গে প্রেরণ করে কে? দেখো সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 40-এর বলা হয়েছে ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্যায়ের পরিব্যাপ্তিটি হলো, দেখো কত থেকে কত সাল পরিব্যাপ্তিটি, মানে কোন সময় থেকে কোন সাল পর্যন্ত? উত্তর কিন্তু হবে 1959 থেকে 1962 সাল পর্যন্ত। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে কঙ্গো, দেখো কঙ্গো সমস্যাকে কেন্দ্র করে ঠান্ডা যুদ্ধ শুরু হয় কবে? মানে শুরু হয়ে যায় দেখো আমেরিকায়। উত্তর কিন্তু হবে আমেরিকায়। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কঙ্গো সমস্যায় জড়িয়ে পড়ে কত সালে? 1960 সালে। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন, সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশের নাম হলো কিউবা, ঠিক আছে, যেটি রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝামাঝি। আমি একটু তোমাদের মানচিত্রে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। এটি দক্ষিণ আমেরিকা, এটি উত্তর আমেরিকা রয়েছে। তো এখানে রয়েছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, এখানেই রয়েছে কিন্তু কিউবা, এই যে কিউবা, ঠিক আছে, এই কিউবা, এখানে রয়েছে কিন্তু কিউবা। তো সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশের নাম হলো কিউবা, তার বোঝা গেল। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে 47, কিউবার সংকট দেখা যায় কত সালে? 1962 সালে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ফিদেল কাস্ত্রো কোন সরকারের উচ্ছেদ সাধন করে কিউবায় সমাজতান্ত্রিক সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন? উত্তর হবে ট্রাক্ট, ঠিক আছে, ট্রাক্ট, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, ট্রাফট, ঠিক আছে, ট্রাফট, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় 1961 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার।
দু একটি কোশ্চেন রিপিট হতে পারে, দেখো দু একটি কোশ্চেন রিপিট হতে পারে, কারণ কোশ্চেন তোমরা যারা পিডিএফ নেবে 373টি কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করেছি, তবে তার মধ্যে তারপরে হাফ পেজ তোমাদের থাকবে ইউনিট 1 থেকে। ইউনিট 1 এর দেখো একটু ডিটেলস তোমাদের লিখে দিয়েছি, ইউনিট 1 এর যারা পিডিএফ নেবে তারাই পাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 50-এ বার্লিন প্রাচীর নির্মাণ হয়েছিল, দেখো কে করেছিল? সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পরের কোশ্চেন, আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, দেখো পার্সিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি আর পিটিবিটি। দেখো পিটিবিটি তোমরা ফুল ফর্ম জেনে গেলে, স্বাক্ষরিত হয় কত সালে? দেখো 1963 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে অস্ত্র, দেখো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো কি রয়েছে? দেখো মানে যে সমস্ত দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, মানে দেশগুলির মধ্যে যে সমস্ত মানে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। কি করে অস্ত্রকে ব্যবহার করতে হবে, কে কতটা অস্ত্র তৈরি করবে, ঠিক আছে, কিভাবে প্রয়োগ করা যাবে কি যাবে না সেগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিটি সম্পাদিত হয়েছিল, দেখো 1968 সালে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের এনপিটি কথার পূর্ণরূপ কি? পূর্ণরূপ কিন্তু দেখো এনটিপি, একটু আগে বললাম, দেখো আর একটু আগে বলা হয়নি, দেখো তাও বলে দিচ্ছি। দেখো এখানে এন কথার মানে নিউক্লিয়ার নন, দেখো রয়েছে দেখো প্রলিফেরেশন ট্রেটি, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, নিউক্লিয়ার নন প্রলিফেরা ট্রেটি, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের এনটিপি তে স্বাক্ষর করেনি কে? দেখো ভারত কিন্তু স্বাক্ষর করেনি, ঠিক আছে, সবাই কিন্তু স্বাক্ষর করেছে, একমাত্র ভারত কিন্তু স্বাক্ষর করেনি। এরপরে রয়েছে দেখো হটলাইন, এই হটলাইন কবে স্থাপিত হয়? 1963 সালে কিন্তু হটলাইন স্থাপিত হয়, হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 57, সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1972 সালে, হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 58, তাদের মধ্যে সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, দেখো আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, অর্থাৎ হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সল্ট এর পূর্ণ রূপ কি? সল্টের পূর্ণ রূপ হলো দেখো স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন, হ্যাঁ লিমিটেশন ট্রেটি, অর্থাৎ যেই আর্মস রয়েছে, অস্ত্র রয়েছে, তা সেই চুক্তি একটি লিমিটেশন করার মধ্যে, মানে একটা সীমাবদ্ধতার মধ্যে একটা চুক্তি কিন্তু স্বাক্ষরিত ছিল, সেটির নাম হলো সল্ট। এই সল্টের ফুল ফর্ম কিন্তু উত্তর কিন্তু হবে গ। এরপরে রয়েছে তোমাদের 60, ভিয়েতনাম যুদ্ধ ঘটেছিল কত সালে? 1975 সালে, অর্থাৎ এই যুদ্ধে কিন্তু আমেরিকা কিন্তু হেরে গিয়েছিল, ঠিক আছে, আমেরিকা কিন্তু পালিয়ে গিয়েছিল। এরপরে রয়েছে 61, সোভিয়েত ইউনিয়নের পতন, দেখো কত সালে? 1991 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, মানে রাশিয়া। এরপরে 62, ঠান্ডা যুদ্ধের শেষ পর্যায়ে কোন সময়কালকে বলা হয়? দেখো 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত, তারপরে তো তার 2 বছর পরে 1991 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। এরপরে রয়েছে 63 সালে কাদের ঘোষণায় ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে? দেখো জর্জ বুশ এবং গর্বাচেভ, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো সল্ট 2, এই সল্ট 2 স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে সল্ট 2 চুক্তি স্বাক্ষর হয় কত সালে? দেখো স্বাক্ষর হয় কিন্তু 1979 খ্রিস্টাব্দের 18 জুন, হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপ সংঘটিত হয় কত সালে? দেখো 1979 সালে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 67, কবে থেকে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়? চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু, দেখো সেটি কিন্তু হবে 1979 সালে, হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার, 1 জানুয়ারি। এরপরে রয়েছে দেখো তোমাদের 68, বার্লিনের প্রাচীর ভাঙা হয় কত সালে? দেখো 1989 সালে, অর্থাৎ রাশিয়া তৈরি করেছিল কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল 1989 সালে। এরপরে রয়েছে দেখো রয়েছিল গ্লাস, দেখো গ্লাসনভ, এই যে গ্লানস্তক, এর অর্থ কি? এই গ্লানস্তক অর্থ কিন্তু দেখো খোলা হাওয়া, ঠিক আছে, হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার, খোলা হাওয়া। এরপরে রয়েছে দেখো 70, দেখো পেরেস্ট্রোইকা কি?
প্রেস্তয়িকা কি? দেখো রাষ্ট্র গঠনের উপর কমিউনিস্ট দলের প্রভাব হ্রাস করা মানে কমানো ও বাজার অর্থনীতির প্রবর্তন করা। ক ইজ দ্য কারেক্ট আনসার। ক, এটির কিন্তু উত্তর হবে ক। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৭১-এর প্রেস্তয়িকা শব্দের অর্থ কি? পুনর্গঠন। এই কোশ্চেনটি রিপিট হলো, পুনর্গঠন। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে গ্লাসনস্তক আর প্রেস্তয়িকা দুটির নীতি দুটির প্রবক্তাকে গর্বাচেপ, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার। এই কোল্ড ওয়ার লড়াইয়ের ওয়ারের অবসান হয় দেখো 1991 সালে রাশিয়ার পতনের পর। এরপরে রয়েছে ৭৪-এ কোন যুদ্ধের পরিসমাপ্তিকে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি বলে মনে করা হয়? আফগান যুদ্ধ, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৭৫-এ আফগান যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? 1988 সালে। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর তোমাদের রয়েছে দেখো যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে সেটি হলো দেখো সোভিয়েত ইউনিয়নের পতন। ক ইজ দ্য কারেক্ট আনসার। সোভিয়েত ইউনিয়নের পতন তোমরা জানো, কোশ্চেনে কিন্তু আমি আলোচনার ক্ষেত্রে তোমাদের বলেছি 1991 সালে। সরি, একটু জল খেয়ে নিলাম। দেখো এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন ৭৮ নম্বর কোশ্চেনে রয়েছে দা দেখো দ্য এন্ড অফ হিস্ট্রি। দ্য এন্ড অফ হিস্ট্রি প্রবন্ধটি লেখককে, দেখো লেখক হলো কিন্তু দেখো ফ্রান্সিস ফুকুয়ামা। ঠিক আছে, এই ফ্রান্সিস ফুকুয়ামা লিখেছেন দেখো দা দ্য এন্ড অফ হিস্ট্রি। ঠিক আছে, এন্ড অফ হিস্ট্রি। এরপরে রয়েছে দেখো ৭৯ দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতাকে, দেখো উত্তর কিন্তু ওয়াল্টার লিপম্যান, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো ৮৮-তে রয়েছে দ্য এন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থটির আহ, লেখককে, দেখো উত্তর কিন্তু হবে রবার্ট সার্ভিস, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, রবার্ট সার্ভিস। এরপরে রয়েছে তোমাদের ৮১ পলিটিক্যাল ডিকশনারি। এই পলিটিক্যাল ডিকশনারি গ্রন্থের লেখককে, উত্তর কিন্তু হবে ওয়াল্টার রেমন্ড, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের ৮২-তে রয়েছে দেখো নন অ্যালাইনমেন্ট। দেখো এই নন অ্যালাইনমেন্ট ইন কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখককে, উত্তর কিন্তু হবে কে আর নারায়ণ। ঠিক আছে, ভারতীয় লেখক কে আর নারায়ণ। ওকে, এরপরে রয়েছে তোমাদের ৮৩-তে রয়েছে আউট অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থের রচয়িতাকে, উত্তর কিন্তু হবে রবার্ট ম্যাকনামারা। ঠিক আছে, ম্যাকনামারা, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের ৮৪। দেখো প্রথমেই বলছি তোমাদের কিন্তু ১০০টি কোশ্চেন আমি নিয়ে এসেছি, তোমাদের ধৈর্য সহকারে পড়ো, দেখো আর শোনো, দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরিনা গ্রন্থের লেখককে, দেখো উত্তর কিন্তু হবে ওয়াল্টার রোস্টাউ। ঠিক আছে, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আন্তর্জাতিক, একটু টাফ কোশ্চেন দিচ্ছি এখন। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন নেতৃত্বে পুঁজিবাদী জোট ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের যে বিভক্তিকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিলক্ষিত হয়েছিল তাকে কি বলা হয়? তাকে প্রথমেই বলেছিলাম তা দ্বিমেরুকরণ। ঠিক আছে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। দ্বিমেরুকরণ মানে হলো ইউএসএ এবং রাশিয়ার মধ্যে একটা মানে দুই গোলার্ধে অবস্থান, অর্থাৎ দুই তাদের চিন্তা ভাবনা, তাদের যুদ্ধের কৌশল, তাদের রাজনৈতিক কৌশল, তাদের অর্থনৈতিক কৌশল মানে একদম আলাদা। তো তারা কিন্তু দেখো দ্বিমেরু নীতি কিন্তু গ্রহণ করেছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে রাশিয়া। তো দ্বিমেরু দ্বিমেরুকতার উদ্ভব হয় কখন? দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৮৭ দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল হলো দেখো 1945 সাল, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো ৮৮-তে রয়েছে বিশ্ব রাজনীতি দ্বিমেরু কেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল বা এবং সুবিন্যস্ত বা কঠোর দুভাগে বিন্যস্ত করেছেন রাষ্ট্রবিজ্ঞানীর নাম কি? দেখো উত্তর কিন্তু হবে কৌলম্বিস ও উলফে। ঠিক আছে, কৌলম্বিস ও উলফে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 89 দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব ছিল কে? কোন দেশ? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নেতৃত্ব ছিল
দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ঘ ইজ দ্য কারেক্ট আনসার। 90তে দেখো ঘটে, দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দ্বিমেরুকরণের অবসান ঘটে। অবসান ঘটে কত সালে দেখো, অবসান ঘটে 1991 সালে। ঠিক আছে, প্রথমে বারবার বলেছিলাম সোভিয়েত ইউনিয়নের পতনের পর এরপরে 91 দ্বিমেরুকৃত। দেখো রাজনীতি হলো সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি। উক্তিটি কে করেছিলেন? উক্তিটি করেছিলেন কিন্তু কেনেথ ওয়ালস। কেনেথ ওয়ালস, অর্থাৎ হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 92। দেখো এক মেরুকতার উদ্ভব হয়, দেখো আহ, গত শতকের 90-এর দশক থেকে। ঠিক আছে, গত শতকের 90 দশক থেকে, অর্থাৎ এক মেরুকতার উদ্ভব ঘটে। ওকে, এরপরে রয়েছে দেখো একমেরুকতা। একমেরুকরণের সূচনা হয়, দেখো সোভিয়েত ইউনিয়নের পতনের পর। একমেরুকরণের সূচনা হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 94 একমেরুকরণের সূচনা ঘটে কোন সময় থেকে? 1991 সাল থেকে। যত ঘটনা কিন্তু আমেরিকা কিংবা রাশিয়া বলো, এই 91 সালটি কিন্তু খুবই খুবই 89, 90, 91 খুবই বীভৎস ছিল। এরপরে রয়েছে দেখো 95, একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো, দেখো এখানে যা রয়েছে তার মধ্যে কিন্তু চীন, গ্রেট ব্রিটেন আর ফ্রান্স এগুলো হবে না, একমাত্র হবে একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। এরপরে 96-তে রয়েছে দেখো সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বর্তমানে বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে কি রূপে? দেখো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। একমেরু কেন্দ্রিক বিশ্ব, একমেরু কেন্দ্রিক বিশ্ব, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 97। দেখো কপ ওয়েব মডেল বলতে কি বোঝানো হয়? উত্তর কিন্তু হবে দেখো বহু মেরু কেন্দ্রিক বিশ্ব। ঠিক আছে, আমরা জানি এক মেরু কেন্দ্রিক, দ্বিমেরু কেন্দ্রিক জানলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে কপ ওয়েব মডেল, অর্থাৎ বহু মেরু কেন্দ্রিক বিশ্ব। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 98 বর্তমান বিশ্ব প্রধানত দেখো এক মেরু কেন্দ্রিক। দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি কিন্তু। বর্তমানের বিশ্ব প্রধানত কিন্তু দেখো এক মেরু কেন্দ্রিক, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 99 আন্তর্জাতিক রাজনীতিতে 2 এর অধিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে যেই পরিস্থিতিতে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু বহু মেরুতা, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 100 এর মধ্যে রয়েছে বর্তমানে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে? দেখো বর্তমানে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে? দেখো দ্বিমেরুকরণের দিক থেকে। দেখো দ্বিমেরুকরণ দিক থেকে এক মেরুকরণের দিকে চলেছে কিন্তু। দেখো দ্বিমেরুকরণ কিন্তু ছিল, এই দ্বিমেরুকরণ থেকে বর্তমানে কিন্তু মানুষ বলা যাবে না, দেশ কিন্তু এক মেরুকরণের দিকে ঝুঁকছে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। আর তোমাদের বলে দিচ্ছি, দেখো প্রথমেই বলেছিলাম পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের এই হোয়াটসঅ্যাপ 7890404016 তোমরা কিন্তু যারা পিডিএফ নেবে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের কিন্তু কাজে লাগবে। আর পেমেন্ট দেখো 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে, হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। তোমরা পিডিএফ পেয়ে যাবে একদম তোমরা চ্যাপ্টার ওয়াইজ, প্রথম ইউনিট থেকে ষষ্ঠ ইউনিট পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ বেছে বেছে তোমাদের ভিভিআই কোশ্চেন নিয়ে এই পিডিএফ এর মধ্যে থাকবে। আর সেই সঙ্গে তোমাদের কিন্তু থাকবে প্র্যাকটিস সেট। সব থেকে বড় কথা প্র্যাকটিস সেট তোমরা পাচ্ছ। পরীক্ষার আগে শুধু প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। আর আমার পিডিএফ যেগুলো রয়েছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সেগুলো ভিভিআই থাকবে, গুরুত্বপূর্ণ থাকবে। এগুলো পড়লে তোমাদের বাইরের কোনো বই তারপরে কোনো পিডিএফ পড়ার কোনো দরকার হবে না। হ্যাঁ, আমি জোর গলায় বলছি 100 এর মধ্যে 100%ই তোমরা পেয়ে যাবে। বিগত দশকের কিংবা বিগত যেই সালগুলোতে যারা পিডিএফ নিয়েছে বা নিয়েছেন আপনারা সবাই জানেন যে আমার পিডিএফ মানে বিভিন্ন বছরগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বুঝে রিসার্চ করে গবেষণা করে এই পিডিএফ তৈরি করা হয়। ঠিক আছে, তো ঠিক সেই হিসেবে আপনারা যদি পিডিএফ কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর অবশ্যই রয়েছে আপনাদের পল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের 3rd সেমিস্টার 4th সেমিস্টার। ওকে, আর অন্যান্য সাবজেক্ট রয়েছে, ভূগোল রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে, বাংলা 3rd সেমিস্টারও আপনারা পেয়ে যাবেন। একদম বাংলা
সাবজেক্টের বিশিষ্ট লেখকের সাহায্যে সেই পিডিএফ তৈরি করা হয়েছে। যারা নেবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো অবশ্যই তোমরা যারা নেবে যোগাযোগ করবে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। পরপর তোমরা ভিডিও পেয়ে যাবে। প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু দেখে আসতে পারবে। যারা নেবে তোমরা ভিডিও দেখে এসো। আর যারা পিডিএফ নেবে তারা কিন্তু পিডিএফ এর মধ্যে তোমরা টোটাল পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিও না দেখলেও চলবে, দেখলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বাই, টাটা।